This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুধুমাত্র লখনৌ নয়, দিল্লি আহমেদাবাদেও বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের। লখনৌয়ের আরএসএস দফতর উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র ফাঁস। গুজরাট এটিএস এর ধরপাকড়ে ষড়যন্ত্র ভেস্তে যায়। 3 আইসিস জঙ্গিকে গ্রেফতার করে গুজরাট এটিএস। দিল্লি আহমেদাবাদেও আরএসএস দফতরে হামলার ছক বানচাল হয়ে যায়। এই মুহূর্তে বড় খবর, শুধুমাত্র লখনৌ নয়, দিল্লি আহমেদাবাদেও বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের। যে খবর আমরা পাচ্ছি, লখনৌয়ের আরএসএস দফতর উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র ফাঁস হয়েছে। গুজরাট এটিএস এর ধরপাকড়ে ষড়যন্ত্র ভেস্তে যায় এবং যে 3 জন আইসিস জঙ্গিকে গ্রেফতার করেছে গুজরাট এটিএস, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। দিল্লি আহমেদাবাদেও আরএসএস দফতরে হামলার ছক বানচাল হয়ে যায়। আহমেদাবাদ বাজারে বিস্ফোরণের পরিকল্পনা ছিল জঙ্গিদের। ধৃত 3 সন্ত্রাসবাদীদের মধ্যে একজন ডাক্তারও রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরে আমরা নজর রাখছি, কারণ যেখানে জানা যাচ্ছে শুধুমাত্র লখনৌ নয়, দিল্লি আহমেদাবাদেও বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ তদন্তে কি উঠে এলো আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ জানাবেন। সুপ্রিয়, দেখো, গুজরাট এটিএস ইতিমধ্যেই এই জঙ্গি যোগে আরও 3 জনকে গ্রেপ্তার করেছে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি, এবং যাদের মধ্যে একজন চিকিৎসক, এমনটাও কিন্তু গুজরাট এটিএসের তরফ থেকে জানতে পারছি। তবে শুধুমাত্র দিল্লি নয়, দিল্লি এবং আহমেদাবাদের যে আরএসএস দপ্তর, সেখানেও হামলার পরিকল্পনা বা ছক ছিল। সেই ছক কিন্তু ইতিমধ্যেই বানচাল হয়েছে। এই 3 জন গ্রেপ্তারের পর তা বলার অপেক্ষা রাখে না। তবে এদের আরও কী পরিকল্পনা ছিল সেগুলোও কিন্তু এদের জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে জানার চেষ্টা করছেন। অর্থাৎ এই যে সিরিয়াল ব্লাস্টের যে তথ্য ইতিমধ্যেই সামনে উঠে এসছে, সেই তালিকাতে আগামীতে তদন্তের গতি প্রকৃতি যত এগোবে বা আরও যারা এই গোটা চক্রের সঙ্গে বা নেটওয়ার্কের সঙ্গে ইনভলভ রয়েছে তাদেরকে নাগালে পেলেই কিন্তু সেই সমস্ত তথ্য আরও সামনে আসবে। তার কারণ এই যে চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই এই যে গুজরাট এটিএসের হাতে যে 3 জন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে, দিল্লি এবং আহমেদাবাদের যে আরএসএস দপ্তর রয়েছে সেখানেও কিন্তু হামলা বা বিস্ফোরণের ছক ছিল, এবং যেটা এই 3 জন গ্রেপ্তারের পর বানচাল হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে এদেরকে জিজ্ঞাসাবাদ করে এদের নেটওয়ার্কের আরও যারা সদস্যরা রয়েছে তারা কোথায় রয়েছে, কী অবস্থাতে রয়েছে, কতটা সক্রিয় অবস্থায় রয়েছে বা তাদের আর কি পরিকল্পনা ছিল সেগুলোই কিন্তু এখন জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। তুমি সঙ্গে থাকো সুপ্রিয়, আমি আসছি তোমার কাছে। দিল্লি বিস্ফোরণে জৈশ গেম প্ল্যান, চিকিৎসক শাহিন মুজাম্মিল উমর জৈশ সদস্য। নিয়মিত 3 জঙ্গি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ ছিল জৈশের। এই বিষয়ে কি তথ্য আসছে সুপ্রিয় গুহ জানাবেন। সুপ্রিয়, এদের জৈশ যোগের তথ্য, জৈশি মোহাম্মদের সঙ্গে যোগ থাকার যে তথ্য, সেই তথ্য কিন্তু ইতিমধ্যেই সামনে এসছে। এই শাহিন, ওমর, মুজাম্মিল তারা কিন্তু নিয়মিত বলা যেতে পারে জৈশি মোহাম্মদের যারা নেতৃত্বরা রয়েছেন বা শীর্ষস্থানীয় রয়েছেন তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখতো। আর সেই যোগাযোগের মাধ্যম ছিল ইরফান নামের এক ব্যক্তি, এমনটাও কিন্তু আমরা তদন্তকারীদের তরফ থেকে সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ কখনো কখনো এই যে শাহিন, মুজাম্মিল বা ওমর, এরা সরাসরি জৈশি মোহাম্মদের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখতো না। যোগাযোগের মাধ্যম হিসেবে এই ইরফান নামের যে ব্যক্তি, তার মাধ্যমেই তারা যোগাযোগ রাখতো। আর এই ইরফান ছিল কিন্তু, যেটা আমরা জানতে পারছি, যে স্লিপার সেলের অন্যতম একজন সক্রিয় সদস্য। কারণ ইতিপূর্বেই কিন্তু সেই তথ্য সামনে এসছে যে এই যে চিকিৎসক মডিউল, এই মডিউলের হয়ে কাজ করার জন্য একটা বড় স্লিপার সেল অ্যাক্টিভ হয়েছিল। ঠিক সেরকমই এই স্লিপার সেলের একজন সক্রিয় সদস্য ছিল এই ইরফান, যার মাধ্যমে তারা এই জৈশি মোহাম্মদের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতো, তাদের কাছ থেকে বিভিন্ন বার্তা তাদের কাছে এসে পৌঁছতো, এবং সেই অনুযায়ী তাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেই অনুযায়ী তারা কাজ করতো। এমনকি আরও যেটা তদন্তে উঠে আসছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, এই শাহিন বা মুজাম্মিল বা ওমর তারা কাশ্মীরে আলাদা করে একটি সংগঠন তৈরিরও কিন্তু পরিকল্পনা করছিল। অর্থাৎ সংগঠনের জন্য নতুন নতুন সদস্য রিক্রুট করার যে কাজ, সেটাও কিন্তু সমান্তরালভাবে চলছিল। একদিকে এই যে চিকিৎসক জঙ্গি সংগঠনের হয়ে কাজ করার জন্য যে সমস্ত চিকিৎসকদের নাম সামনে উঠে এসেছে বা যারা গ্রেপ্তার হয়েছে, আমি আসছি তোমার কাছে, আরো তথ্য জানবো অবশ্যই, কিন্তু এখনো পর্যন্ত যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে তা নিয়ে আমরা কথা বলতে চাইবো। কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কর্নেল, যে তথ্য এখন আমরা জানতে পাচ্ছি, চিকিৎসক শাহিন, মুজাম্মিল এবং উমর জৈশ সদস্য, এবং এরা 3 জন জঙ্গি যারা চিকিৎসক আর কি, তারা জৈশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো, কি বলবেন? এটা তো ইতিমধ্যে বেরিয়ে এসেছে। শাহিন জৈশের যে সর্বকর্তা, এই মাসুদ আজহারের বোনের সঙ্গে
ফাজিয়ার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট আপাতত এটা সবার সামনে চলে এসছে, শুধু ইন্টেলিজেন্স এজেন্সি না, প্রত্যেক ভারতবাসীর সামনে এসছে। এই যে ডক্টর টেরর মডিউল, এরা জেনারেলি আরো রিক্রুট করার ওদের প্ল্যান ছিল অথবা রিক্রুট করেছে। এরা জেনারেলি হোয়াটসঅ্যাপ অথবা যে সোশ্যাল মিডিয়া আমরা অভ্যস্ত, ওরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করে না। ওদের TOR বলে একটা ডার্ক ওয়েব আছে, যার মাধ্যম দিয়ে এই যারা মেন স্ট্রিমে লোক যারা ছিটকে পড়ে সেই লোকদের ওরা টার্গেট করে এবং তাদের মগজধোলাইটা করে। ইনডক্ট্রিনেশন, ইসলামাইজেশন অথবা র্যাডিক্যালাইজেশন এর একটা স্টেজেস আছে, এটা আমরা বারবার বলেছি, 4-5টা স্টেজ আছে। সেই স্টেজের মাধ্যম দিয়ে এদের র্যাডিক্যালাইজ করা হয়। অফকোর্স এই যে মডিউল যাদের তৈরি করেছিল জায়েদ অথবা ISI হ্যান্ডলার বিগত 3-4 বছর ধরে, এটা 6 মাস 8 মাস না, এটা বহুদিন ধরে এটা হচ্ছে এবং আমাদের নাকের তলায়, আমাদের এজেন্সির নাকের তলায় এই পুরো মডিউল তৈরি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় হিন্টারল্যান্ড, জম্মু কাশ্মীরের থেকে এখন মেনল্যান্ড, দিল্লি, আহমেদাবাদ, লখনৌ, ফরিদাবাদ, হরিয়ানায় বিভিন্ন জায়গায়। একেবারে কর্নেল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তবে আমি আবারও সুপ্রিয়র কাছে একবার ফিরে যেতে চাইবো। সুপ্রিয়, যে তথ্যগুলো তুমি দিচ্ছিলে তাতে কোথাও গিয়ে এই মৌলভী ইরফান স্লিপার সেলের মধ্যমণি, সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে। একদমই, দেখো সেই তথ্য কিন্তু তদন্তকারীরা ইতিমধ্যেই এখনো পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করতে পেরেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বা যে সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তাদের হাতে উঠে এসছে বা ইন্টেলিজেন্সের তরফ থেকে যে সমস্ত তথ্য এসছে তার উপরে ভিত্তি করে এই মৌলভী ইরফানের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই গোটা নেটওয়ার্কে, সেই তথ্য কিন্তু সামনে আসছে। আর এই ইরফানের মতন কিন্তু আরও অনেকে ছিল যারা এই স্লিপার সেলের সদস্য হিসেবে কাজ করতো। এই ওমর, মুজাম্মিল বা শাহিন, এদেরকে নানা রকমভাবে সহযোগিতা করাই ছিল তাদের অন্যতম কাজ। আর আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই যে ডক্টর মডিউল যারা এই দিল্লি বিস্ফোরণের সঙ্গে ইনভলভ হয়েছে। সুপ্রিয়, তুমি সঙ্গে থাকো, আমি আসছি। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জির সঙ্গে। শুভাশিস বাবু, যে তথ্য এই মুহূর্তে আমরা পাচ্ছি যে জঙ্গি 3 চিকিৎসক রয়েছেন, তারা নিয়মিত জাইশের সঙ্গে যোগাযোগ রাখতো এবং আরও একটা তথ্য সামনে এসে যেটা কাশ্মীরে নয়া সংগঠন বানানোর ছক ছিল এই মুজাম্মিল উমরের, কি বলবেন? দেখুন, এটা আইডিআর মডেল বলে, আইডেন্টিফিকেশন ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে ওটাটাই রিসার্চে কনভার্ট করে নেওয়া, অর্থাৎ বা রিক্রুটমেন্টে কনভার্ট করে নেওয়া। এই আইডিআর মডেলটার মূল জিনিস যে সেটা হলো সমাজের ভিতরে থেকে সমাজের মানুষদের বিশ্বাস অর্জন করে তাদেরকে কিভাবে ব্রেন ওয়াশ করে কিভাবে মডিউলের মধ্যে ইনভলভ করতে হয়। এই আইডিয়ার মডিউল প্র্যাকটিস করা হয় সমাজের বিভিন্ন স্তরে এবং এই যে লেভেল 2 টেররিজম আমরা দেখছি, যেখানে বাচ্চাদের ইনভলভ করছে, মহিলাদের ইনভলভ করছে, সমাজের বিশ্বস্ত প্রফেশনগুলোকে ইনভলভ করছে, যেটা ডক্টর মডিউল আপনারা বলছেন বা হোয়াইট কলার টেররিজমের একটা সব থেকে বড় এক্সাম্পল বলছেন। সেই সবকটা মানুষ এই প্রসেসের মধ্যে দিয়েই চলে এবং যখন আজকের ডেটে দাঁড়িয়ে যায় ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে, যখন আজকের ডেটে দাঁড়িয়ে তারা বুঝতে পারছে না যে কোথাও কোন ইউনিভার্সিটি থেকে কাজ করবে, এই ছোট ছোট ভাগগুলো করে এইভাবেই তারা অপারেট করছে এবং এইভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা তারা ডিটেইলে চালাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিনিধিও সুপ্রিয় আমাদের সঙ্গে ছিলেন। সুপ্রিয়, তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে আরো একটা বড় খবর দিই। জঙ্গি ডেরা আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কি? দিল্লি হামলায় নাম জড়ানো আল ফালাহ নিয়ে সিদ্ধান্ত নেবে হরিয়ানার সরকার। নিরীহ শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে আশ্বাস এনএমসি এবং নতুন নির্দেশিকা জারি করবে এনএমসি। আরো একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, জঙ্গি ডেরা আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কি নিয়ে এই নিয়ে প্রশ্ন উঠতেই দিল্লি হামলায় নাম জড়ানো আল ফালাহর কি হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে হরিয়ানার সরকার। নিরীহ শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে আশ্বাস দিয়েছে এনএমসি।